একের পর এক বেল্টের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে সাবিহার শরীর। সাবিয়া ব্যথায় ছটফট করে কাঁদছে, কিন্তু সেদিকে কাব্যর একদমই হুঁশ নেই। দরজার বাইরে থেকে অনবরত সবাই বলছে সাবিয়াকে ছেড়ে দিতে, কিন্তু সেসব কিছুই কাব্যর কানে পৌঁছাচ্ছে না। সে ব্যস্ত তার রাগ কমানোর জন্য। একসময় সাবিয়া আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। সেটা দেখে কাব্য সাবিয়ার গাল চেপে ধরে বলে ওঠে, আমার কথা শুনিসনি? আমি যেটা করতে বারণ করেছি সেটাই করেছিস। প্রতিশোধ নিলি তো, তাই না? আমার জানকে কষ্ট দিয়ে প্রতিশোধ নিয়েছিস তুই। এবার বুঝ কেমন লাগে। সারাক্ষণ কানের কাছে বলেই চলিস ভালোবাসি কাব্য ভাই। আমি বারণ করার পরও শুনিসনি। আর আজ যখন আমার ভালোবাসার মানুষকে দেখলি তখন সহ্য করতে পারলি না, তাই না? বলেছিলাম ঈশার থেকে দূরে থাকবি, কিন্তু শুনলি না তুই। আমার ভালোবাসাকে কষ্ট দিলি। সহ্য করতে না পেরে ঈশাকে কষ্ট দিয়ে দিলি এভাবে। তোকে আজ মেরেই ফেলবো আমি। তারপর আবারও কাব্য অমানুষের মতো মারছে। কাব্য থামছেই না, অনবরত মেরেই চলেছে। এভাবে অনেকক্ষণ নিজের ইচ্ছা মতো নির্যাতন করে যায়। একটা সময় কাব্য ক্লান্ত হয়ে পড়ে। তখন সাবিয়াকে ছেড়ে দিয়ে দরজা খুলে বের হয়ে যায় ঘর থেকে। তখনই হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করেন সবাই। এসে সাবিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখে তাদের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। তার আর কিছু না ভেবে সাবিয়াকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে কাব্য অনেক জোরে গাড়ি ড্রাইভ করছে। তার পাশেই তার গার্লফ্রেন্ড ঈশা হাতে ফু দিচ্ছে আর ন্যাকা কান্না কাঁদছে। কাব্য একবার অস্থির চোখে ঈশাকে দেখছে তো আর একবার সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করছে। ঈশা এবার ন্যাকামি করে বলে উঠল, বেবি দেখো না, হাতটা কত লাল হয়ে গেছে। খুব জ্বলছে আমার। কিছু হবে না জান, সব ঠিক হয়ে যাবে। আর একটুখানি পথ, আমরা এখনই হসপিটালে পৌঁছে যাব। কিছুক্ষণ পর কাব্য ঈশাকে নিয়ে হসপিটালে পৌঁছে যায়। কাব্য দৌড়ে ভিতর থেকে ডাক্তার আর নার্সকে ডেকে নিয়ে আসে। ডাক্তার আর নার্সরা আসার পর কাব্য তাদের ইশারা হাত দেখতে বলে। ডাক্তার আর নার্স ঈশার হাত দেখে একে অপরের দিকে তাকায়। তাদেরকে কাব্য এমনভাবে ডেকে এনেছে যেন খুব সিরিয়াস কোনো রোগী, কিন্তু এখানে এসে তার উল্টোটাই দেখছে। ডাক্তারকে কিছু করতে না দেখে কাব্য রেগে ডাক্তারের উদ্দেশ্য বলে উঠল, আপনারা এখনো চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? দেখতে পাচ্ছেন না আমার জান কষ্ট পাচ্ছে? আপনারা তাড়াতাড়ি কিছু করুন। ডাক্তার অবাক হয়ে বলে উঠল, আপনি কি আমাদের সাথে ফান করছেন? হাতে তো কিছুই হয়নি, আর আপনি আমাদের এমনভাবে ডেকে আনলেন যেন কত সিরিয়াস কিছু হয়ে গেছে। এই ডাক্তার দেখতে পাচ্ছিস না আমার জান কষ্ট পাচ্ছে, আর তুই এখানে সিরিয়াস বিষয় খুঁজছিস? এখনই ওর কষ্ট কমিয়ে দে, নয়তো তোর কষ্ট বাড়িয়ে দিব আমি। কাব্য রেগে ডাক্তারের কলার ধরে বলে উঠল। ডাক্তার ভয় পেয়ে যায়, তাই চুপচাপ ঈশার হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। তখন কাব্য ঈশার কাঁধে হাত রেখে নরম গলায় বলে ওঠে, আমার জানের কি এখনো কষ্ট হচ্ছে? ঈশা মুচকে হেসে মাথা দুই পাশে নেড়ে না জানালো। কাব্যর মুখেও হাসি ফুটে উঠল। ঈশা বলে উঠল, বেবি, যার জন্য আমি এত কষ্ট পেলাম তুমি কি তাকে কিছু করবে না? কে বলেছে করব না? আমার জানকে যে কষ্ট দেবে তাকে তার থেকে দ্বিগুণ কষ্ট ফিরিয়ে দেব আমি। আমার জানের হাতে চা ফেলে দিয়েছে ওই থার্ড ক্লাস মেয়েটা, আর আমি তাকে এমনি এমনি তো ছেড়ে দিব না। আমি তাকে তার উপযুক্ত শাস্তি দিয়েই এসেছি। কাব্যর কথা শুনে ঈশার মুখের হাসিটা চওড়া হলো। কাব্য মুচকি হেসে ঈশাকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে গেল। ফ্ল্যাশব্যাক। কাব্য আর সাবিয়া মামাতো আর ফুফাতো ভাই বোন। সাবিয়া মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সাবিয়া তার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। সাবিয়ার বড় একটা বোন আছে, নাম শিলা। সাবিয়া এবার ক্লাস 10-এ পড়ে, আর শিলা অনার্স 3য় বর্ষে। সাবিয়ার বাবা একজন কলেজ প্রফেসর। অন্যদিকে কাব্য বড়লোক বাবার সন্তান। কাব্যরা 3 ভাই বোন। সবার বড় ভাই মেঘ, তারপর কাব্য, আর ছোট বোন হিয়া। হিয়া আর সাবিয়া একসাথে পড়াশোনা করে। কাব্য অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে এবার, আর মেঘ একজন ডাক্তার। আজ মেঘ আর শিলার এঙ্গেজমেন্ট ছিল, সেই সুবাদে আজ সবাই এক হয়েছে। আর উপস্থিত ছিল কাব্যের গার্লফ্রেন্ড ঈশাও।
কাব্য আর ঈশার রিলেশনের কথা সবাই জানে, তাই ঈশাকেও ইনভাইট করা হয়েছে। কাব্য ঈশাকে পাগলের মতো ভালোবাসে। সবাই তাদের রিলেশনে রাজি থাকলেও রাজি নয় মেঘ আর মেঘের মা মিসেস লতা। মেয়েটাকে মেঘ আর মিসেস লতা একদমই পছন্দ করে না। কেন করে না তা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সাবিয়া আর হিয়া আজ মেরুন কালারে একটা গাউন পরেছে, তার সাথে হালকা সাজ, তাতেই দুজনকে কোনো পরীর থেকে কম লাগছে না। হিয়া আর সাবিয়া একসাথে দাঁড়িয়ে কথা বলছিল। তখন সাবিয়ার মা মিসেস হেনা এসে বললেন, সাবিয়া যা তো তোর বাবাকে এই চাটা দিয়ায়, তোর বাবার নাকি মাথাটা ধরেছে। আচ্ছা মা, যাচ্ছি। কথাটা বলে সাবিয়া চায়ের কাপটা তার মায়ের হাত থেকে নিয়ে তার বাবার কাছে যাওয়ার জন্য পা বাড়ায়। সাথে সাথে ধাক্কা খায় ঈশার সাথে, আর চাটা গিয়ে পড়ে ঈশার গায়ে। চাটা ততটাও গরম ছিল না, কারণ সাবিয়ার বাবা বেশি গরম চা খান না। ঈশা রেগে কিছু বলবে সাবিহাকে, কিন্তু পরক্ষণে ঈশার চোখ যায় কাব্যর দিকে আর ভ্যা ভ্যা করে কেঁদে ফেলে। সেটা দেখে কাব্য সহ সবাই এগিয়ে আসে, আর এসে দেখে ঈশা হাত ধরে কাঁদছে, আর সাবিয়া অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে ঈশাকে বারবার সরি বলছে। কাব্য সাবিহার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ঈশার হাত ধরে উত্তেজিত হয়ে পড়ে। বরফ দেয়, কিন্তু ঈশার কান্না থামে না। তখন সাবিয়া মলম নিয়ে আসে আর বলে ওঠে, সরি আপু, আমি তোমাকে খেয়াল করিনি। এই মলমটা লাগিয়ে নাও, দেখো একদম সেরে যাবে। সাবিয়ার কথা শুনে কাব্য রেগে সাবিয়ার হাত ধরে টেনে একটা রুমে নিয়ে যায়। তারপর কি হয়েছে সবাই জানেন। বর্তমান হসপিটালে বেডে শুয়ে আছে সাবিয়া, পাশেই বসে আছে মেঘ আর শিলা। বাকি সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে ওরা দুজন মিলে। সারা শরীরে বেল্টের দাগ হয়ে আছে, যেটা খুব ভালো করেই ফুটে উঠেছে ফর্সা গায়ে। শিলা বসে বসে চোখের পানি ফেলছে। সাবিয়া আর মেঘ শিলাকে কান্না করতে বারণ করছে। আজকের দিনে কত আনন্দ করার কথা ছিল আমার ছোট বোনটার, পরীর মতো সেজেছিল আজ, কিন্তু এখন দেখো আমার বোনটা কিভাবে কষ্ট পাচ্ছে, কিভাবে অমানুষের মতো মেরেছে আমার ছোট্ট বোনটাকে। আপু, তুমি কেঁদো না, আমি ঠিক আছি এখন। আর ভুলটা তো আমারই, তাই না? আমার জন্যই তো ঈশা আপুর হাতটা ওভাবে পুড়ে গেল। আমার তো শাস্তি পাওয়ার কথাই ছিল, তাই না? আর সেটা কাব্য ভাই আমাকে দিয়েছে, যা আমার মন প্রাণ ভরিয়ে দিয়েছে। ভবিষ্যতে কিছু করার আগে আজকে ঘটনা মনে করিয়ে দিবে। ভাইয়া, তুমি আপুকে কাঁদতে না করো তো। কিভাবে কাঁদছে দেখো, যেন আমি মরে গেছি। একটা থাপ্পড় দিব তোকে। এসব কেমন কথা? হ্যাঁ, আর একবার এমন কথা বললে দেখিস তোকে কি করি আমি। আল্লাহর কাছে এখন একটাই দোয়া করি, তুই যাতে সুস্থ হয়ে উঠিস। এখন প্লিজ আর বাজে কথা বলিস না। এত তাড়াতাড়ি মরবো না গো। আমি মরলে তো মুক্তি পেয়ে যেতে সবাই, তাই না? এত তাড়াতাড়ি মুক্তি দিচ্ছি না তোমাদের। সাবিয়া, তুই কিন্তু অতিরিক্ত কথা বলছিস। এবার কানে নিচে একটা দিয়ে দিব সত্যি সত্যি। তুই এসব বাজে কথা বলছিস, আর তোর বোন কান্না করে আমার হসপিটাল ভাসিয়ে দিচ্ছে। বোনেরা, আমার অনেক কষ্টে হসপিটালটা বানাইছি। পুরো 3 বছরের পরিশ্রম আমার এই হসপিটাল। এখন তোরা 2 বোন মিলে একদিনে আমার হসপিটালে 13টা বাজাইস না। আমি কাঁদছি আর তুমি মজা করছো। তোমার সাথে বিয়ে ক্যান্সেল আমার। করব না তোমাকে বিয়ে, ডিভোর্স দিয়ে দিব তোমাকে। আপু, তোরা থাম তো, চুপ কর এবার। তোর বোনকে চুপ করা, নয়তো এখনই তুলে নিয়ে বিয়ে করে ফেলবো। তারপর বুঝাবো বিয়ের আগে ডিভোর্স দেওয়ার কথা ভাবার কি মজা। এক বাঁকা হেসে শিলাকে কথাটা বলল। সেটা দেখে শিলা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ধ্যাত, থাকবই না এখানে। এখানে থাকলেই পচাবে আমাকে। কথাটা বলে শিলা বের হয়ে যায় ঘর থেকে। সেটা দেখে আমি বলে উঠি, ভাইয়া, আপুর সাথে যাও না একটু, দেখো না কই গেল। তোর বোনের মন ভালো করার জন্য মজা করলাম, উল্টো তোর বোন আমার সাথে রাগ দেখিয়ে চলে গেল। এখন দেখবো গিয়ে কোথাও হয়তো কাঁদছে। এত ইমোশনাল কেন তোর বোনটা? আপু এমনই, আবার আমাকে খুব ভালোবাসে, তাই আমার কষ্টটা সহ্য করতে পারছে না। তুমি এবার প্লিজ যাও আর আপুর রাগ ভাঙ্গাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি আমি। তুই একটু রেস্ট নে, কাল সকালে তোকে ডিসচার্জ করে দিব। আমি মাথা নেড়ে সম্মতি জানালে মেঘ ভাইয়া চলে যায়। আমি বেডে গা এলিয়ে দিয়ে 2 ফোঁটা চোখের পানি বিসর্জন দিলাম।
সন্ধ্যার কথা ভাবলেই বুকের ভিতরে জ্বর বয়ে যাচ্ছে। রাত 11টা বেজে 17 মিনিট। কাব্য ঈশাকে তার বাড়িতে ড্রপ করে নিজে বাড়িতে আসে, আর এসে দেখে ড্রয়িং রুমে ওর মা, বাবা, ফুপা, ফুপি, বোন বসে আছে। কাব্যকে বাড়িতে ঢুকতে দেখে কাব্যর বাবা ফায়াজ কাব্যর সামনে গিয়ে দাঁড়ায় আর শক্ত গলায় বলে ওঠে, বাচ্চা মেয়েটাকে ছোট একটা কারণে এমন অমানুষের মতো কেন মারলে কাব্য? বাবা, আমি অকারণে কিছু করিনি। আমার ঈশার হাতে গরম চা ফেলে দিয়ে কষ্ট দিয়েছে, সেটা আমি কি করে মেনে নেব বলো? এটা মেনে নিলে আমার ভালোবাসার সাথে অন্যায় করা হতো, আর আমি সেটা হতে দিতে পারি না। কাব্যর কথা শুনে কাব্যর মা মিসেস লতা রেগে ফুঁসে বলে উঠল, কাব্য, তুমি ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গেছো যে কোনটা ঠিক কোনটা ভুল সেই জ্ঞান হারিয়ে ফেলেছো। আর চাটা এতটাও গরম ছিল না যে তোমার ঈশার হাত পুড়ে গিয়ে চামড়া খসে গেছে। তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার ফুপা গরম চা খায় না, আর চাটা তোমার ফুপার জন্যই ছিল। দিক বিদিক না ভেবে ছোট মেয়েটাকে এমনভাবে মারলে যে সেন্সলেস হয়ে গেছে। এবার সাবিয়ার বাবা মনির সাহেব বলে উঠলেন, আপনারা শান্ত হন। আর কাব্য, তুমি ঘরে যাও। আমার মেয়ের হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি। আমার মেয়ে আর কখনো এমন ভুল করবে না। ফুপা, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো কোনো ভুল করেননি। যা করার আপনার মেয়ে করেছে, আর ক্ষমা চাইলে আপনার মেয়েই চাইবে। কাব্য, তুমি একটু বেশিই করছো। তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো তুমি আজ ঠিক কি করেছো। আর এখন তোমার ফুপা তোমার কাছে ক্ষমা চেয়েছে, কোথায় তুমি মাথা নত করবে? তা না করে তুমি সাবিয়ার ভুলটা তুলে ধরে উচ্চ আওয়াজে কথা বলছো এখনো। তোমাকে কি আমরা এই শিক্ষা দিয়েছি? মা, তুমি এভাবে একদম চুপ। আমার সাথে একদম কথা বলবে না। তোমার থেকে আমি এখন কিছু শুনতে চাই না, ঘরে যাও। কাব্য আর কিছু না বলে মাথা নিচু করে ঘরে চলে যায়। হসপিটালে হন্তদন্ত হয়ে দৌড়ে আসছে একটা ছেলে। রিসেপশনিস্টের থেকে কিছু একটা জানতেছে, আবারও দৌড় লাগালো। ছেলেটা দৌড়ে এসে একটা কেবিনের ভিতরে ঢুকলো। সকালবেলা বেডে আদর্শ হয়ে বসে ফোন টিপছিলাম, তখন কোথা থেকে একজন এসে আমার সামনে দাঁড়ালো। আমি চোখ তুলে সামনে তাকালে দেখতে পাই শিলাপুর ফ্রেন্ড সাদাব ভাইয়া। ওনাকে দেখে খুব অবাক হই আমি, কারণ উনি একটা কাজে সিলেট গিয়েছিল। কিন্তু পরক্ষণে আমি নিজেকে সামলে ওনাকে প্রশ্ন করলাম, ভাইয়া আপনি এখানে? তোমাকে দেখতে এলাম, শিলাকে কল দিয়েছিলাম, তারপর এসব জানতে পারলাম। এখন কেমন আছো তুমি? এই তো আল্লাহ রহমতে ভালোই আছি। কিন্তু আপনি না সিলেটে গিয়েছিলেন পরশু? তার জন্যই তো আপুর এঙ্গেজমেন্ট পার্টিতে থাকতে পারলেন না। হ্যাঁ, মানে কাল রাতেই ফিরেছি। আপনার না 1 সপ্তাহ পর ফেরার কথা ছিল? কাজ শেষ হয়ে গেছে, তাই কাল রাতেই ফিরে এলাম। কিন্তু এসব কিভাবে হলো সাবিয়া? এমন অমানুষের মতো মারলো তোমার ভাই, আর তোমরা এখনো চুপ করে আছো কেন? ভাইয়া, এসব বাদ দিয়ে আমরা অন্য কথা বলি। কেন বাদ দিব সাবিয়া? যে তোমাকে এত নির্মমভাবে অত্যাচার করলো, ছোট একটা বিষয়ে তাকে তুমি এমনি এমনি ছেড়ে দিবে? আর তুমি আঙ্কেলকে বারণ করেছো কেন কাব্যকে কিছু বলতে? আপনাকে এসব কে বলল? আমি বাবাকে বারণ করেছি, এটা আপনাকে কে বলল? তোমাকে এত কথা বলতে বলিনি সাবিয়া। যেটা বলেছি সেটার উত্তর দাও। সাদাপের ধমকে সাবিয়া কেঁপে ওঠে। সাবিয়া চুপ করে আছে। সেটা দেখে সাদাপ আবারও ধমকে বলে ওঠে, সাবিয়া, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, উত্তর দিচ্ছ না কেন? ভাইয়া, আপনি ঠিক করে কথা বলুন। আমার সাথে এভাবে রাগ দেখাতে পারেন না আপনি। আমি রাগ দেখিয়ে কথা বললে তোমার সেটা সহ্য হয় না। আর তোমার ভাই যে তোমাকে এত নির্মমভাবে আঘাত করলো, সেটা তোমার সহ্য হয়ে গেল, তাই না? ভাইয়া প্লিজ, আপনি এখনো আসুন। আমি এটা নিয়ে আর একটা কথাও বলতে চাই না। সাবিয়ার কথা শুনে সাদাব আর এক মুহূর্তও দাঁড়ায় না, গড়গড়িয়ে কেবিন থেকে বের হয়ে যায় রাগে ফুঁসতে ফুঁসতে। আমি বড় করে কয়েকটা শ্বাস নিয়ে ভাবতে থাকি কালকে সন্ধ্যার কথা। ফ্ল্যাশব্যাক। সন্ধ্যাবেলা সাবিয়াকে হসপিটালে ভর্তি করার কতক্ষণ পরেই সাবিয়ার জ্ঞান ফিরে। তখন সাবিয়াকে একে একে সবাই দেখে বের হয়ে যায় কেবিন থেকে, কিন্তু থেকে যায় সাবিয়ার বাবা মনির সাহেব। মনির সাহেব সাবিয়ার কাছে গিয়ে সাবিয়ার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে ওঠে, আমার ছোট্ট প্রিন্সেস এখন কেমন আছে? সাবিয়ার দুর্বল গলায় বলে ওঠে, আমি ভালো আছি বাবা, কিন্তু তোমার চোখ এমন ফোলা লাগছে কেন?
নিশ্চয় কেঁদেছো তুমি, তাই না? মনির সাহেবের চোখ থেকে দুপোঁটা জল গড়িয়ে পড়ল। সেটা দেখে সাবিয়া অস্থির হয়ে বলে উঠল, বাবা তুমি কেঁদো না। তুমি কাঁদলে তো আমার খুব কষ্ট হয়। আমি আমার প্রিন্সেসকে রক্ষা করতে পারিনি। একটা ছেলে আমার প্রিন্সেসকে এভাবে অমানুষের মতো মারলো, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। ঘৃণা হচ্ছে নিজের প্রতি। ঘৃণা হচ্ছে যে আমি একজন বাবা হয়ে একটা অমানুষের হাত থেকে নিজের মেয়েকে বাঁচাতে পারলাম না। বাবা তুমি প্লিজ শান্ত হও। তোমারই বা কী করার ছিল তখন? তোমরা যাতে কিছু করতে না পারো তার জন্যই তো উনি ওভাবে দরজা বন্ধ করে মেরেছে আমায়। তুমি এসব ভেবে কষ্ট পেও না বাবা। আমি এখন ঠিক আছি, দেখো। আমিও ঠিক আছি মামুনি। তখন কিছু করতে পারিনি তো কি হয়েছে, কিন্তু এবার আর কাব্যকে আমি ছেড়ে দেব না। কাব্যকে তার কর্মের ফল দিয়েই ছাড়বো আমি। বাবা তুমি কিছু করবে না কাব্য ভাইকে? মানে মানে হলো তুমি কাব্য ভাইকে কিছু করবে না, ওনাকে কিছু বলবেও না তুমি? তুই এসব কি বলছিস? যে তোকে এভাবে মারলো তাকে আমি এমনি এমনি ছেড়ে দিব নাকি? অসম্ভব। আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। বাবা আমি তোমাকে কাব্য ভাইয়াকে ছেড়ে দিতে বলিনি, শুধু বলেছি তুমি ওনাকে কিছু করবে না আর বলবেও না। যা করার আমি করব। আমার সাথে যে অন্যায় যে খারাপ আচরণ এতদিন করে এসেছে তার প্রতিটা কণা পাথর দিয়ে ফিরিয়ে দিব। এতদিন ভালোবাসার দাবি নিয়ে পাগলামি করেছি কাব্য ভাইয়ের সাথে, কিন্তু উনি প্রতিবারই আমার ছোট্ট হৃদয়ে প্রতিনিয়ত আঘাত করেছে। সেসব মনে ধরিনি, কিন্তু আজ যা করেছে উনি আমার সাথে, তা আমি কড়াই গন্ডায় ফিরিয়ে দিব। সাবিয়া তুই এখনও অনেক ছোট। তুই কি করবি? তোকে কিছু করতে হবে না, যা করার আমি করব। বাবা আমি তোমাকে আমার কসম দিলাম, তুমি কাব্য ভাইকে কিছু বলবে না আর করবেও না। আর আমি তাইকোয়ান্দো মার্শাল আর্ট শিখতে চাই, যেটার মাধ্যমে আমি নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রশিক্ষিত করে নিজের আত্মরক্ষা নিজেই করতে পারবো, যাতে আর কোনো কাব্য আমার উপর কোনো নির্যাতন করতে না পারে। আমার মামনিটা কবে এত বড় হয়ে গেল বুঝতে পারিনি। মামনি তুই যা বলছিস তাই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? তোর মামার বাড়ির সাথে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। আমি ঠিক করেছি শিলার সাথে মেঘের বিয়েটা ভেঙে দিব, কারণ যে পরিবারে কাব্যর মতো একটা পশু আছে সে পরিবারে আমি আমার মেয়েকে বিয়ে দিব না। বাবা তুমি এসব কি বলছো? মেঘ ভাইয়া আর শিলা আপু একে অপরকে খুব ভালোবাসে, আর মেঘ ভাইয়া কাব্য ভাইয়ের মতো নয়। আর মামার বাড়ির সাথে সব সম্পর্ক ছিন্ন করলে আমি আমার প্রতিশোধ নিব কিভাবে? কিন্তু আমি বাবা কোনো কিন্তু নয়, এখন যেভাবে চলছে সেভাবে সবটা চলতে দাও। তুমি কাব্য ভাই প্লাস সবার সাথে ভালো আচরণ করো। আমি সুস্থ হলে তাইকোয়ান্দো শিখবো, তারপর দেখাবো ওই কাব্য আহমেদকে। ঠিক আছে তুই যখন বলছিস তবে তাই হবে। বর্তমান সাবিয়া আজ বাসায় ফিরবে। সাবিয়ার বাবা আর শিলা এসেছে সাবিয়াকে বাড়িতে নিয়ে যেতে। সাবিয়া তৈরি হয়ে কেবিন থেকে বের হতে গেলে সামনে এসে দাঁড়ায় সাদাব। কী রে তুই এখন এখানে কেন? শিলা বলল। সাবিয়াকে দেখতে এলাম। কিন্তু সাবিয়া কই যাচ্ছে? বাড়ি যাচ্ছে। মেঘ বলল আজ বাড়িতে নিয়ে যেতে পারবো। আচ্ছা সাবিয়া এখন কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা চলো আমি তোমাদের বাড়িতে পৌঁছে দেই। সাদাব তার কোনো প্রয়োজন নেই, আমি গাড়ি নিয়ে এসেছি। আঙ্কেল তো সাবিয়া না হয় আমার সাথে আসুক, আপনি আর শিলা আপনার গাড়ি নিয়ে আসুন। আসলে সাবিয়ার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে কথা আছে শুনে সাদাব ভাইয়ের দিকে তাকালাম। সাদাব ভাইয়াও আমার দিকে তাকিয়ে আছে। আপু তখন বলে উঠল, কিসের কথা তোর সাবিয়ার সাথে? শিলা তুমি চুপ করো, আর সাবিয়া যাও সাদাবের সাথে, সাবধানে এসো। বাবার কথা শুনে আমি অবাক। একটা ছেলে আমার সাথে কথা বলার জন্য তার সাথে যেতে বলছে, আর সেটা বাবা চুপচাপ মেনে নিল। ব্যাপারটা বেশ গন্ডগোল লাগছে। বাবা কথাটা বলেই সামনে এগিয়ে যায়, কিন্তু আপু তখনও দাঁড়িয়ে সন্দেহ চোখে সাদাব ভাইয়ের দিকে তাকিয়ে আছে। সেটা দেখে বাবা ধমকে বলে উঠল, শিলা তোমাকে আমার সাথে আসতে বলেছি, দাঁড়িয়ে থাকতে বলিনি ওভাবে। জি বাবা আসছি। তারপর আপু আর বাবা চলে যায়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে সাদাব ভাইয়ের দিকে তাকালে উনি বলে ওঠে, চলো যাওয়া যাক। আমি মাথা নেড়ে সম্মতি জানালে সাদাব ভাই হাঁটা শুরু করে। আমিও তার পিছন পিছন হাঁটা ধরি। কাব্য আর তার বন্ধুরা কলেজ ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে।
তখন সেখানে উপস্থিত হয় ঢঙ্গি ঈশা। সেটা দেখে কাব্যর বন্ধু নিশান রিয়ানকে কাব্যর আড়ালে বলে ওঠে, দোস্ত দেখ, এই ঢঙ্গি আজও 13 কেজি আটা ময়দা মেখে আসছে। ভালোই তো হয়েছে রে দোস্ত, আমাদের বন্ধুরা আটা ময়দা কেনা লাগবে না। এই ঢঙ্গির মুখ থেকে আটা ময়দা দিয়েই লুচি প্লাস রুটি বানাতে পারবে। আটা ময়দা কেনার টাকা বেঁচে গেল কাব্যর। নিশান রিয়ানের মাথায় একটা গাঁটটা মেরে বলে উঠল, তোর মাথা ছাগল একটা, ছাগলের মতো 2টা শিংই আছে, কিন্তু গরুর মতো গুতা দিতে পারবি না। কাব্যর সাথে এই ঢঙ্গের বিয়ে হলে কাব্য এই মায়ের জন্য আটা ময়দা কিনতে কিনতে ফকির হয়ে যাইব। এভাবে তো ভেবে দেখি নাই রে বন্ধু, বড়লোক দোস্ত আমার ফকির হয়ে যাবে, ভাবতে কেমন ফিলিং অশান্তি অশান্তি আসিতেছে রে। চুপ কর আর দেখ এই ঢঙ্গি কি বলে। তারপর দুজনেই চুপ করে ঈশা আর কাব্যর কথা শোনার চেষ্টা করে, কিন্তু ওরা শুধু বাবু শোনাই করে যাচ্ছে, যেটা ওদের দুজনের একদমই সহ্য হচ্ছে না। সিঙ্গেল হলে যা হয় আর কি। তাই ওরা কিছু না বলে চুপচাপ চলে যেতে চাইলেই শুনতে পায়, বেবি, তোমাকে বাড়িতে কেউ কিছু বলেনি তো ওই 3rd ক্লাস মেয়েটার জন্য? মা আর বাবা একটু রাগারাগি করেছে, এমনিতে সব ঠিকই আছে। ও, আর ওই 3rd ক্লাস মেয়েটা কেমন আছে? জানি না আমি। বেবি, তুমি আমার কথায় বিরক্ত হলে যাও, আর কথাই বলবো না। আরে জান, রাগ করো না প্লিজ, আমি তোমার কথায় বিরক্ত হইনি, বিরক্ত হয়েছি ওই মেয়েটার কথা মনে করে। তুমি প্লিজ রাগ করো না জান। ঠিক আছে, রাগ করব না, কিন্তু আমাকে আজ শপিং করে দিতে হবে কিন্তু। ওকে, আমার জান যা বলবে তাই হবে। এখন দেখি তো আমার জানের হাতটা কেমন আছে। তারপর কাব্য ঈশার হাতটা দেখে হাতে একটা চুমু দিয়ে বলল, সেরে যাবে খুব তাড়াতাড়ি। বেবি, লাভ ইউ টু। আচ্ছা বেবি, আমি একটু আসি, পার্লারে যাব, বিকেলে তো শপিং করতে হবে, তার জন্য একটু সাজুগুজু করে আসি। আচ্ছা জান, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি, চলো। না না, আমি একাই যেতে পারবো। শিওর? বেবি শিওর, এখন আমি আসি, সাবধানে যেও। ওকে বেবি। তারপর ঢঙ্গি ঢং করতে করতে চলে যায়, আর কাব্য ঈশার যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে ওর বন্ধুদের দিকে তাকালে দেখতে পায় তারা ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে। সেটা দেখে কাব্য ভ্রু কুঁচকে বলে ওঠে, হট, তুই সাবিয়ার সাথে আবার কি করেছিস কাব্য? তোরাও এখন মা বাবার মতো শুরু করিস না প্লিজ, এসব ন্যাকামি আর ভালো লাগছে না। তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস। বাচ্চা একটা মেয়ে, এখনও পৃথিবীটা ভালো করে চিনে উঠতে পারেনি। আবেগ হোক বা সত্যি ভালোবাসা হোক, মেয়েটার বয়সই বা কি এখন? সারাক্ষণ তোর পিছন পিছন ঘুরে ভালোবাসি ভালোবাসি বলে। আর তুই সাবিয়ার সাথে কত খারাপ আচরণই না করেছিস। এমন খারাপ আচরণ না করে ঠান্ডা মাথায় একটু বোঝালেও তো পারিস, তা না করে তোর ওই ঢঙ্গি গার্লফ্রেন্ডের কথায় নাচোস, আর ছোট বড় সব কারণে সাবিয়ার সাথে খারাপ আচরণ করিস। এত অন্যায় আল্লাহ সইবে না, তোর কর্মফল তুই ঠিকই পাবি। নিশান খুব রেগেই কথাগুলো বলে, তারপর সেখানে আর দাঁড়ায় না। নিশানের পিছন পিছন রিয়ানও চলে যায়, কারণ তারা সবই জানে, আর এটাও জানে যে কাব্য সাবিয়ার সাথে কেমন আচরণ করে। আর কাব্য নিশানের বলা কথাগুলো মন দিয়ে শুনেছে। তার মধ্যে কাব্যর একটা কথা খুব মনে ধরেছে, ঠান্ডা মাথায় বোঝানোর বিষয়টা, কিন্তু কাব্য তো তেমন কিছুই করেনি। ভালো করে বোঝালে হয়তো আজকের পরিস্থিতিটা অন্যরকম হতো। পরক্ষণে কাব্য আবার ভাবে যে সে এসব কী ভাবছে, এত স্টুপিড মার্কা কথা তার মনে কিভাবে আসতে পারে। এসব ভেবে কাব্য নিশানের কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। শিলা গাল ফুলিয়ে গাড়িতে বসে আছে, আর তার পাশে বসে আছে মনির সাহেব। শিলা বারবার জানতে চাইছে তার বাবা তখন কেন সাবিয়াকে চুপচাপ সাদাবের সাথে যেতে দিল, কেন কিছু বলল না উনি সাদাবকে। কিন্তু যতবারই জানতে চেয়েছে ততবারই মনির সাহেব ধমক দিয়ে শিলাকে চুপ করিয়ে দিয়েছে। তাই সে গাল ফুলিয়ে বসে আছে। সেটা মনির সাহেব দেখেও না দেখার ভান করে বসে আছে। এখন রাগ না দেখালে মেয়েটা তার মাথা খারাপ করে ফেলবে সবটা জানতে চাওয়ার জন্য, যেটা এখন উনি জানাতে চাইছে না। তাই চুপচাপ বসে ফোন টিপছেন উনি। অন্যদিকে সাদাব গাড়িটা একটা পার্কের সামনে দাঁড় করায়। হঠাৎ গাড়ি থামানোতে আমি আশেপাশে তাকিয়ে দেখি একটা পার্কের সামনে আছি আমরা। আমি সেটা দেখে সাদাব ভাইয়ের দিকে ভ্রু কুঁচকে তাকালে উনি নামতে ইশারা করে। এখানে নামবো কেন? আমাদের তো বাড়িতে যাওয়ার কথা ছিল। আরও একটা কথাও ছিল যে তোমার সাথে আমার কিছু কথাও আছে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? নামো গাড়ি থেকে।
আমি চুপচাপ গাড়ি থেকে নেমে পড়লাম। তারপর চুপচাপ একটা বেঞ্চে বসে পড়লাম। সাদাব ভাই একটা দোকান থেকে 2টা আইসক্রিম নিয়ে আমার পাশে বসলেন আর একটা আইসক্রিম আমার দিকে এগিয়ে দিলেন। আমি ভ্রু কুঁচকে ওনাকে বলে উঠলাম, আমাদের কি আইসক্রিম খাওয়ার কথাও ছিল? না, ছিল না। আর ছিল না বলে কি আইসক্রিম খাবে না নাকি? না, খাবো না আমি। আপনার যা বলার সেটা তাড়াতাড়ি বলুন, আমি বাড়িতে যাব। বাড়িতে তো যাবেই, আইসক্রিমটা নাও, তারপর দুজন খেতে খেতে কথা বলি না হয়। আমি আর কিছু না বলে ওনার হাত থেকে আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করলাম। তারপর উনি বলতে শুরু করলেন, কালকের আচরণের জন্য আমি দুঃখিত। আমার ওভাবে তোমার সাথে রাগ দেখানোটা ঠিক হয়নি। আসলে তোমাকে ওভাবে দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি। আর কাব্য ভাইয়ের উপরেও খুব রাগ হয়েছিল, তাই রাগ দেখিয়ে ফেলেছি। এমনিতেই তোমার শরীরে এই অবস্থা, তার উপর আমি রাগ দেখিয়ে একদমই ঠিক করিনি। আর এটা ভেবে গতকাল রাতে আমি ঘুমাতেও পারিনি, তাই সকাল হতে না হতে ছুটে চলে এসেছি। এটাই কি আপনার বলার ছিল? আই অ্যাম সরি ফর এভরিথিং। ইটস ওকে। এবার চলুন বাড়িতে ফেরা যাক। শুধু ইটস ওকে? আর এখনই বাড়ি ফিরে যাবে? একটু বসি না হয় দুজনে, একটু সময় কাটাই এখানে। আর কি বলবো? আপনার কথা বলার ছিল, কথা বলা হয়ে গেছে। সরি বলার ছিল, বলেছেন। আমি তার উত্তরে দিয়েছি তো। আর কি বলবো ভাইয়া? আর আমার ভালো লাগছে না, আমি এখনই বাড়ি ফিরবো। আচ্ছা ঠিক আছে, চলো ফেরা যাক। উনি কিছুটা মন খারাপ করে কথাটা বললেন, কিন্তু আমি সেসবে পাত্তা দিলাম না। এখন এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না, তাই আর কিছু না বলে হাঁটা শুরু করলাম গাড়ির দিকে। অতঃপর গাড়ির কাছে এসে গাড়িতে বসে চললাম বাড়িতে যাওয়ার জন্য। কাব্য ভার্সিটি থেকে ফেরার পর ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেওয়ার পর কাব্যর ফোনটা বেজে ওঠে। কাব্য ফোনটা হাতে নিয়ে দেখে নিশান ফোন করেছে। কাব্য ফোনটা রিসিভ করে বলে ওঠে, রাগ কমেছে তোর, নাকি আরও রাগ দেখানোর জন্য এখন ফোন দিলি? তোর সাথে রাগ দেখালে যে তোর কিছু যায় আসে না, সেটা আমার থেকে ভালো আর কেউ বুঝে না। তাই ঠিক করেছি তোর সাথে আর রাগ দেখাবো না, সব শেষ করে দেব। তোর সাথে বন্ধুত্ব রাখা আমার পক্ষে আর সম্ভব নয়। মানে? এসব কি বলছিস তুই? বন্ধুত্ব রাখবি না মানে কি এসবের? নিশান, আমরা সেই ছোট থেকে বন্ধু, আর তুই হঠাৎ এসব কেন বলছিস? হ্যাঁ, রাখবো না। কোনো অমানুষের সাথে আমি বন্ধুত্ব রাখতে চাই না। আজকের পর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ করবি না তুই। আমি জানতে পেরেছি তুই সাবিয়াকে ঠিক কতটা নির্যাতন করেছিস। বাচ্চা মেয়েটাকে ওভাবে না মারলেও পারতি। তোর মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নেই। তুই কি ওই 3rd ক্লাস মেয়েটার জন্য আমার সাথে বন্ধুত্ব নষ্ট করতে চাইছিস? অন্যকে 3rd ক্লাস বলার আগে নিজের ক্লাসের কথা ভেবে নিস। কথাটা বলে নিশান ফোনটা রেখে দেয় আর কাব্যর আগে ফুঁসছে, ছাড়বো না আমি তোকে। তোর জন্য আজ আমার বন্ধু আমার সাথে বন্ধুত্ব নষ্ট করে দিয়েছে, এর শোধ আমি নিয়েই ছাড়বো। কাব্য কথাটা বলে গাড়ি নিয়ে গটগটিয়ে বের হয়ে গেল। বিছানায় বসে বসে গল্পের বই পড়ছিলাম, তখন মা হাতে কিছু ফল নিয়ে রুমে আসে। আমি সেটা দেখে নাক মুখ কুঁচকে বলে উঠি, মা, তুমি আবারও এসব নিয়ে এসেছো? আমি এসব খাই না জানো তুমি, তারপর এসব নিয়ে এলে? ফল না খেলে মায়ের খাবি, চুপচাপ এসব খা। মা, তুমি এখনও আমাকে বকবে? হ্যাঁ বকবো, দরকার পড়লে মারবো। তাই বেশি কথা না বলে খা, আর খেয়ে তোর বাবার কাছে যা একটু। তোর স্কুল চেঞ্জ করবে বলেছে, সেটা নিয়েই কথা বলবে তোর সাথে। আমি মার কথা শুনে তো খুবই অবাক হয়েছি। আমার স্কুল চেঞ্জ করবে মানে কি? মা, আমার স্কুল হঠাৎ বাবা চেঞ্জ করতে চাইছে কেন? সেটা তোর বাবাকে জিজ্ঞেস কর। এখন ফলগুলো সব শেষ কর। আমি মুখটা কাঁচুমুচু করে বলে উঠলাম, ফলটা কি খেতেই হবে? জি, খেতেই হবে, কিন্তু না খেতে চাইলেও সমস্যা নাই, তখন মায়ের খাওয়াবো। তাড়াতাড়ি সিদ্ধান্ত নে কি করবি। আচ্ছা খাচ্ছি, তুমি রান্নাঘরে যাও এবার। কিসের জন্য পুরা গন্ধ আসছে, কানের নিচে 2টা দিব। বোকা পাইছো তো আমাকে? আমি এখান থেকে যাই আর ফলগুলো ফেলে দিস। আর আমি চুলায় কিছু বসিয়েও আসিনি, তাই নাটক না করে চুপচাপ খা। আমি মার কথা শুনে চুপচাপ গাল ফুলিয়ে খাওয়া শুরু করলাম। অনেক কষ্টে ফলগুলো শেষ করলাম। তারপর মাকে একটা ভেংসি দিয়ে বাবার রুমের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালাম। বাবার রুমে গিয়ে দেখি বাবা ফোনে কারোর সাথে কথা বলছে। আমি চুপচাপ খাটে গিয়ে বসি আর বাবার কথা শেষ হওয়ার অপেক্ষা করি। একটু পর বাবার কথা শেষ হলে বাবা বলে ওঠে, দুপুরে খাবার খেয়েছিস? হ্যাঁ বাবা, খেয়েছি। ওষুধ খেয়েছিস? আরে বাবা হ্যাঁ, সব খেয়েছি।
এখন বলো তো তুমি হঠাৎ আমার স্কুল নিয়ে কেন পড়লে? আর 1.5 মাস পর আমার এসএসসি পরীক্ষা। এখন স্কুল চেঞ্জ করা মানে নির্ঘাত পরীক্ষায় চশমা পাবো। বাবা, একটু বুঝিয়ে বলো। মানে হলো তোর এই স্কুলে তাইকোয়ান্দো শেখানো হয় না, তাই তোর সুবিধার জন্য স্কুল চেঞ্জ করছি, যেখানে তাইকোয়ান্দো শেখানো হয়। বুঝতে পেরেছিস এবার আমি কেন স্কুল চেঞ্জ করব? আমার সুইট বাবাটা কত ভালো। ধন্যবাদ বাবা, আমার তাইকোয়ান্দো শেখার ব্যাপারটা এতটা গুরুত্ব দেওয়ার জন্য। বাবার গলা জড়িয়ে ধরে বললাম। বাবা আমার কপালে একটা চুমু দিয়ে দিল। আমাকে তো কেউ ভালোই বাসে না, আমাকে কেউ আদরও করে না। আমায় সত্যি সত্যি কুড়িয়ে পাইছে মনে হচ্ছে এখন। শিলা ঘরে ঢুকতে ঢুকতে গাল ফুলিয়ে কথাটা বলল। সেটা দেখে আমি বাবাকে ছেড়ে আপুকে জ্বালানোর জন্য বলে উঠলাম, মনে হওয়ার কোনো প্রশ্নই আসে না। তোমাকে তো সত্যি সত্যি কুড়িয়ে পাইছে, তাই না বাবা? বাবা, তোমার ছোট মেয়েকে কিছু বলো, নয়তো আমি কিন্তু ওরে মেরে আলুর ভর্তা বানাবো। সে গুড়ে বালি, তুমি আলুর ভর্তা বানানোর জন্য পেঁয়াজ মরিচ কাটতে থাকো। আমি আর বাবা ততক্ষণে বাইরে থেকে ঘুরে আসি। পেঁয়াজ মরিচ কাটবো আমি, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কথাটা বলে শিলা সাবিয়াকে তাড়া করে। সাবিয়াও দেয় ভো দৌড়। সেটা দেখে মনি সাহেব তৃপ্তির হাসি হাসে। শিলার বিয়ের পর হয়তো সব কিছু অন্যরকম হয়ে যাবে। এরকম দৃশ্য আবার কবে চোখে ধরা দেয় ঠিক নেই। কেন যে মেয়েদের বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যেতে হয়, এসব ভেবে মনির সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে। কলিং বেলের আওয়াজে দুই বোন শান্ত হয়ে দাঁড়ায় আর সাবিয়া যায় দরজা খুলতে, আর শিলাও পিছন পিছন যায় কে এসেছে দেখার জন্য। সাবিয়া দরজা খুলে দেখে কাব্য দাঁড়িয়ে আছে। কাব্যর চোখ মুখ অসম্ভব রকম লাল হয়ে আছে, দেখে বোঝাই যাচ্ছে খুব রেগে আছে। কিন্তু সাবিয়া সেসবে পাত্তা না দিয়ে দরজা থেকে সরে আসতে নিলে শক্ত হাতের ছোঁয়ার পরে সাবিয়ার গালে। সাবিয়া গালে হাত দিয়ে কাব্যর দিকে রেগে তাকায়। কাব্য কিছু বলতে যাবে, কিন্তু তার আগে সাবিয়া কাব্যর গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দেয় আর রেগে বলে ওঠে, সব কিছুর একটা লিমিট থাকে, কিন্তু তুই সে লিমিট ক্রস করে ফেলেছিস। তুই মানুষ নামের একটা অমানুষ। তোর তো সাহস কম নয়, আমার বাড়িতে এসে আমার গায়ে হাত তুলিস। সেদিন মেরেছিস, কিছু বলিনি বলে কি ভেবেছিস আজও কিছু বলবো না? যা ইচ্ছে তাই করতে পারবি আমার সাথে? আমি কি তোর খাই না পড়ি যে আমার গায়ে হাত তুলিস তুই? আমার বাবা মা ছোট থেকে এতটুকু বড় করেছে, তারা কখনো আমার গায়ে হাত তুলেনি। আর তুই কোন অধিকারে আমার গায়ে হাত তুললি? সাবিয়ার কথা শুনে কাব্য আর শিলা খুব অবাক হয়, কারণ যে মেয়ে কাব্য বলতে পাগল ছিল সে মেয়ে আজ এভাবে কাব্যকে তুই তুকারি করে কথা বলছে। শুধু তাই নয়, থাপ্পড়ও মেরেছে। সাবিয়া আবারও বলে ওঠে, এবার থেকে আমার গায়ে হাত তোলার আগে এই থাপ্পড়ের কথা মনে করে নিস। আমাকে তুই একটা দিবি, আমি তোকে তার ডাবল ফিরিয়ে দিব। বেরিয়ে যাই বাড়ি থেকে, তোর মুখের দিকে তাকাতেও ঘৃণা হচ্ছে আমার। কাব্য আর কিছু না বলে রাগে ফুঁসতে ফুঁসতে বের হয়ে যায়, আর সাবিয়া সদর দরজা আটকিয়ে হাঁটু মুড়ে নিচে বসে পড়ে। সাবিয়ার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। সেটা দেখে শিলা সাবিয়াকে জড়িয়ে ধরে নরম গলায় বলে ওঠে, সাবিয়া কাঁদিস না, বাবার মা এসব জানতে পারলে আবার ঝামেলা হবে, তুই প্লিজ শান্ত হ। আপু, আমি আজ কাব্য ভাইয়ের গায়ে হাত তুলেছি, কিন্তু আপু বিশ্বাস করো আমি এমনটা চাইনি। আমি ভালোবেসে ওনার পাশে থাকতে চেয়েছি, কিন্তু উনি আমাকে এসব করতে বাধ্য করেছে। আমি তো ওনাকে ভালোবেসেছিলাম, কিন্তু উনি আমাকে তার বিনিময়ে আঘাত ছাড়া আর কিছুই করেনি। তাই আজ আমাকে এতটা খারাপ হতে হলো। সেদিনের মারের পর থেকে ওনার কথা মনে হলেই শরীরের প্রতিটা আঘাত আমার মনে করিয়ে দেয় যে উনি ঠিক কিভাবে আমাকে ক্ষত বিক্ষত করেছে। আর সেখানে উনি আজ আমার সামনে এসে আমার গায়ে আবারও হাত তুলেছে। তাই রাগটা আর কন্ট্রোল করতে পারিনি। আপু, আমি কি ভুল করেছি? না বোন, তুই কোনো ভুল করিসনি। যা করেছিস একদম ঠিক করেছিস। কাব্যর মতো ছেলের সাথে এমনটাই করতে হয়। তুই এসব ভেবে নিজেকে আর কষ্ট দিস না। কাব্য তার কর্মফল ঠিকই পাবে। ওনার কর্মফল তো উনি পাবেই, আর আমি নিজে ওনাকে তার পাপের শাস্তি দেব। সাদাব শিলাকে এক নাগারে ফোন দিয়ে যাচ্ছে সাবিয়ার খোঁজ নেওয়ার জন্য, কিন্তু কেউ ফোন ধরছে না। সাদাবের মাথায় নানা ধরনের খারাপ কথা ঘুরপাক খাচ্ছে। সাদাব আর কিছু ভাবতে পারছে না, তাই আর কিছু না ভেবে ছুটে চলল সাবিয়াকে দেখার জন্য। কিন্তু গিয়ে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সাদাব। সাদাব এসে দেখে সাবিয়া 2টা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, আর তার পাশেই শিলা বসে আছে।
সাদাবের খুব রাগ হলো। ছেলেদের সাথে এত হেসে হেসে কথা বলার কি আছে, বুঝে না সাদাব। সাদাবের সাথে কথা বলার সময় তো মুখে এমন হাসিটা থাকে না, তবে কেন অন্য ছেলের সাথে কথা বলার সময় এই হাসি থাকবে, এসব ভেবে সাদাবের খুব রাগ হচ্ছে। তাই সে গটগটিয়ে সাবিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। নিশান ভাইয়া আর রিয়ান ভাইয়ের সাথে আমি আর আপু কথা বলছিলাম, তখন সেখানে উপস্থিত হয় সাদাব ভাইয়া। ওনাকে দেখে আপু বলে ওঠে, আয় বস এখানে, পরিচিত হ। ওনারা হলেন, তোমার না শরীর ভালো না, তবে রেস্ট না নিয়ে এখানে বসে কি করছো? সাদাব শিলাকে মাঝপথে থামিয়ে দিয়ে সাবিয়াকে গম্ভীর হয়ে কথাটা বলে ওঠে। সাদাবের হঠাৎ এমন আচরণে উপস্থিত সবাই অবাক। সাবিয়া একবার শিলার দিকে তাকালো, তাকিয়ে দেখে শিলাও অবাক হয়ে তাকিয়ে আছে। তাই সাবিয়া হালকা হেসে বলে উঠল, ভাইয়ারা এসেছে তাই ওদের সাথে কথা বলছিলাম, বসুন না আপনি। কে ওনারা? চিনলাম না তো। আরে ওনারা হলেন কাব্যর বন্ধু নিশান আর রিয়ান, সাবিয়াকে দেখতে এসেছে। আর এটা হচ্ছে সাদাব, আমার ফ্রেন্ড, শিলা বলল। শিলার কথা শুনে নিশান, রিয়ান আর সাদাব হাত মিলালো। তখন নিশান বলে উঠল, আমাদের এখন আসতে হবে, একটু কাজ আছে। ভাইয়া এখনই চলে যাবেন? রাতের ডিনারটা করে গেলে হয় না? না বোন, খুব জরুরি একটা কাজ আছে, আমরা এখন আসি, অন্য একদিন আসব, তখন পেট ভরে খেয়ে যাব। আসি এখন, আর নিজের খেয়াল রেখো। সাবিয়া মাথা নেড়ে সম্মতি জানালে নিশান আর রিয়ান বেরিয়ে যায়। তখন সাদাব বলে ওঠে, কাব্য ভাইয়া এমন একটা কাজ করার পরও তোমরা কিভাবে ওর ফ্রেন্ডদের অ্যালাউ করলে বাড়িতে? সাদাব দোষ কাব্য করেছে, ওর বন্ধুরা করেনি। ওরা বরং সাবিয়াকে অনেক স্নেহ করে, আর তাই তারা খবরটা পেয়ে ছুটে এসেছে সাবিয়াকে দেখতে। দেখ গিয়ে এর পিছনেও হয়তো ওই কাব্য আছে, হয়তো কোনো নতুন ফোন দিয়ে আসতেছে। ভাইয়া সবাইকে এত সন্দেহ করার রোগ আপনার কবে হলো? আশেপাশে যা হচ্ছে তাতে সন্দেহ করাটা স্বাভাবিক। ওরে আমার গোয়েন্দা পুলিশ আসছে রে, এত গোয়েন্দাগিরি যখন জানিস তখন গোয়েন্দাগিরিটাই কর, পুলিশে জয়েন কর, তাতে করে আমাদের বাংলাদেশ অনেক উপকৃত হবে। শিলা, আমি একদম মজা করছি না, আর না মজা করার মুডে আছি, ভালো লাগছে না এখন এসব, আসছি আমি। কথাটা বলেই সাদাব বের হয়ে গেল। আর বেচারি শিলা বোকার মতো তাকিয়ে রয়েছে সাদাবের যাওয়ার দিকে। শিলা তো একটু মজা করেছে, তার জন্য এত রাগ দেখানোর কি হলো বুঝতে পারছে না শিলা। আর সাদাব এখন এখানে কেন এলো সেসবও তো জানা হলো না, তার আগে রেগে ফায়ার হয়ে চলে গেছে। এসব ভেবে শিলা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আর সাবিয়া কাউকে কিছু না বলে গুটিসুটি মেরে সোফায় শুয়ে পড়ে। শরীরটা ভালো লাগছে না, তাই চুপচাপ শুয়ে পড়ে। কাব্য একটা নির্জন জায়গায় এসে গাড়ি থামায়। কাব্য গাড়ি থেকে নেমে কিছুটা দূরে এসে হাঁটু গেড়ে বসে চিৎকার করে বলে ওঠে, সব ধ্বংস করে দিব আমি। সাবিয়া, তোকে আমি ছাড়বো না। তোর কত বড় সাহস আমার গায়ে হাত তুলিস তুই? তোর ওই হাত যদি আমি না ভেঙেছি তো আমার নামও কাব্য নয়। আজ আমি যতটা একা হয়েছি ঠিক ততটাই একা করে দেব তোকে। আমার ভালো থাকার সমস্ত কারণ তুই কেড়ে নিয়েছিস, তোকে তো আমি ছাড়বো না। এভাবে অনেকক্ষণ বসে থাকার পর কাব্য নিজের গাড়িতে গিয়ে বসে আর ফোনটা হাতে নিয়ে দেখে 23+ কল এসেছে ঈশার ফোন থেকে। কাব্য সঙ্গে সঙ্গে কল ব্যাক করলো। কয়েকবার রিং হওয়ার পর ঈশা কল ধরলো, আর সাথে সাথে ঈশা রেগে বলে উঠল, এখন কল দেওয়ার সময় হয়েছে তোমার? এখন কল না দিলেও পারতে, বিকালে শপিং করার নাম করে কোন দুনিয়ায় চলে গেছো? কাব্যর এমনিতে মেজাজ খারাপ, তার উপর এই ঢঙ্গি রাগ দেখাচ্ছে। কাব্যর খুব রাগ হচ্ছে, কিন্তু কাব্য তার রাগটা কন্ট্রোল করে ঈশাকে বলে উঠল, সরি, আসলে একটু বিজি ছিলাম। কি এমন কাজ করছিলে যে এতটাই বিজি ছিলা আমার ফোনটাই ধরতে পারোনি? আরেকটা মেয়ের সাথে ছিলাম, তার জন্য বিজি ছিলাম। আর কিছু বলবি তুই? ঈশা এবার ন্যাকা কান্না করে বলে উঠল, বেবি, তুমি আমাকে তুই করে বলতে পারলে, আমাকে ধমক দিতে পারলে তুমি? যাও। আর ঈশা আর কিছু বলার আগে কাব্য ফোনটা কেটে বন্ধ করে দেয়। কাব্যর এসব কিছুই ভালো লাগছে না। কাব্য এবার তার সমস্ত রাগ ঝাড়ে তার গাড়ির উপর। খুব স্পিডে গাড়ি চালাচ্ছে কাব্য, মনে হচ্ছে আধা ঘন্টার পথ 5 মিনিটেই শেষ করে ফেলবে। অন্যদিকে ঈশা ভাবছে হঠাৎ হলো কি এই ছেলের, যে ছেলে ঈশা বলতে পাগল, আর আজ তার সাথে এমন করলো কেন? তবে কি ঈশার প্রতি কাব্যর ভালোবাসা কমে গেল? না না, এমন হলে তো চলবে না। তবে তো সোনার ডিম পাড়া হাঁস হাতছাড়া হয়ে যাবে, যেটা ঈশা চাইছে না। তাই মনে মনে শয়তানি ফোন দেওয়াটা শুরু করে দেয়। কিভাবে কাব্যকে নিজের পায়ের কাছে এনে ফেলা যায় সেই ফোন দি।
সাদাব বাড়িতে এসে মুখটা কালো করে ড্রয়িং রুমে বসে আছে। সাদাবকে এভাবে বসে থাকতে দেখে সাদাবের মা তার পাশে বসে বলে ওঠে, কি হয়েছে, এভাবে বসে আছিস কেন? মা, আমি বিয়ে করব। মানে? মানে হলো আমি বিয়ে করব, তুমি আঙ্কেলের সাথে কথা বলো। হঠাৎ এই কথা কেন বলছিস সাদাব? সাবিয়ার তো এখনো বিয়ের বয়স হয়নি, আর তুই তো বলেছিলি তোর প্রতি সাবিয়ার মনে ফিলিংস হলে তারপর বিয়ে করবি, কিন্তু এখন হঠাৎ এই কথা কেন বলছিস? বুঝিয়ে বল আমাকে। মা, আমার মনে হচ্ছে সাবিয়াকে আমি হারিয়ে ফেলবো। আমি জানি সাবিয়ার মনে আমার জন্য কোনো ফিলিংস নেই। এতদিন সেটা মেনে নিলেও এখন মেনে নিতে পারছি না। ভয় হচ্ছে খুব। আমি কিছুতেই সাবিয়াকে আমার ভালোবাসাটা বোঝাতে পারছি না। তুমি প্লিজ আঙ্কেলের সঙ্গে কথা বলো। বিয়েটা না হলেও এঙ্গেজমেন্ট করে রাখলাম, তাতে করে আমি একটু নিশ্চিন্ত হতে পারবো। তারপর যখন সাবিয়া বিয়ের উপযুক্ত হবে তখন হয় বিয়েটা হলো। সাদাব, এতে করে হিতে বিপরীত হয়ে যাবে। সাবিয়া কিছুতেই সবটা এত সহজে মেনে নেবে না। তুই নিজেকে একটু সময় দে আর ঠান্ডা মাথায় চিন্তা কর। হার না মেনে সাবিয়াকে তোর ভালোবাসাটা বোঝা। হার মানা মানে হেরে যাওয়া, তাই হার না মেনে এগিয়ে যা। সফলতা একদিন আসবেই। মা, তুমি প্লিজ এখন এসব বলো না। তুমি আঙ্কেলের সাথে কথা বলো, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। আমার ছেলেটা বিয়ে পাগল হয়ে গেছে। কেউ আমার ছেলের জন্য পাবনায় একটা সিট বুকিং করো। মা, তুমিও মজা করছো? তো কি করব? তুই কি বুঝতে পারছিস না এখনের পরিস্থিতিটা উপযুক্ত নয় তোর আর সাবিয়ার বিয়ের? সাবিয়া কদিন হলো একটা ধাক্কা খেয়েছে, সেটা সামলে ওঠার আগে তুই আবার আরেকটা ধাক্কা দিবি, তখন মেয়েটার কি অবস্থা হবে বুঝতে পারছিস? এত অস্থির না হয়ে ঠান্ডা মাথায় ভাব কি করা যায়। আর সাবিয়া তো তোরই, সেটা তুইও জানিস, আমরাও জানি। কথাটা বলেই সাদাবের মা চলে যায়, আর সাদাব কিছুতেই নিজের মনকে বোঝাতে পারছে না সাবিয়া তার। সাদাবের খালি মনে হচ্ছে সাবিয়াকে হারিয়ে ফেলবে। এতদিন সাবিয়া কাব্যর কাছে ভালোবাসার দাবি করেছে, তখন যে মনের ভিতর কি হতো সেটা সাদাবই জানে। কিন্তু তখন নিজেকে শান্ত রেখেছে এটা ভেবে যে সাবিয়া সাদাব কিছু একটা ভেবে দৌড়ে তার রুমে চলে আসে, আর এসে ডয়ারে কিছু একটা খুঁজছে। একটু খোঁজার পরই পেয়ে যায়। সেটা দেখে সাদাবের ঠোঁটের কোণে হাসি ফুটে, আর সাদাব মনে মনে বলে ওঠে, তুমি হয়তো আমাকে বিয়ে করতে চাইবে না, কিন্তু আমিও তোমাকে আমি ছাড়া অন্য কারো বউ হতে দিব না। ভালোবেসে আমার কাছে রাখবো, অন্য কারো হতে দিব না। গাড়িতে বসে আছি আমি, পাশে বাবা বসে আছে, দৃষ্টি আমার বাইরের দিকে। মাঝে কেটে গেছে কয়েকদিন, আমি এখন পুরোপুরি সুস্থ। আর আজ যাচ্ছি নতুন স্কুলে ভর্তি হওয়ার জন্য। নতুন স্কুলে ভর্তি হব, নিজেকে নতুন রূপে গর্ব ভেবে আনন্দ লাগছে, কিন্তু এই আনন্দের মাঝেও কিছু একটা খারাপ লাগা কাজ করছে। হিয়াকে খুব মিস করছি আজকে। কতদিন ধরে দেখা হয় না হিয়াটার সাথে। হঠাৎ চোখ আটকে যায় একটা জায়গায়। ঈশা আপু এখানে কি করছে? আর ঈশা আপুর সাথেই বা কে আছে ওটা? আমার জানতে খুব ইচ্ছে করছে ওখানে কি হচ্ছে, তাই বাবাকে বললাম গাড়ি থামাতে। বাবাও কথা মতো ড্রাইভারকে গাড়ি থামাতে বলে তারপর আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। বাবা, দেখো ঈশা আপু একটা ছেলের সাথে। তো কি হয়েছে? কিছু না, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এক পাও গাড়ি থেকে নিচে নামবে না, চুপচাপ বসে থাকো। এই মেয়ের জন্য তোমার সাথে কি হয়েছে আশা করি সেটা ভুলে যাওনি। কথাটা বলে বাবা ড্রাইভারকে গাড়ি চালাতে বলে। আমিও আর কিছু না বলে চুপ করে বসে আছি। শিলা পার্কের একটা বেঞ্চে বসে আছে, আর তার সামনেই মেঘ কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কারণ মেঘ আজ শিলার সাথে দেখা করতে 7 মিনিট লেট করেছে, তাই মেঘকে শিলা শাস্তি দিয়েছে যে 7 মিনিট কানে ধরে দাঁড়িয়ে থাকতে। বেচারা মেঘ অনিচ্ছা সত্ত্বেও কানে ধরে দাঁড়িয়ে আছে। আশেপাশের সবাই মেঘের দিকে তাকিয়ে আছে, কেউ অবাক চোখে তাকিয়ে আছে, আর কেউ হাসছে। সেটা দেখে মেঘ নিজেকে যতটা সম্ভব লুকাতে চাইছে, আর এসব কিছু শিলা বেশ এনজয় করছে। এভাবে 7 মিনিট কেটে যাওয়ার পর মেঘ শিলার হাত ধরে বলে ওঠে, চলো এখান থেকে, জায়গা গরম হয়ে গেছে, এখানে আর থাকা যাবে না। কেন, কি হয়েছে এখানে? এখানে যথেষ্ট ঠান্ডা লাগছে। বোন আমার, চুপচাপ এখান থেকে চল। 7 মিনিট কানে ধরে দাঁড় করিয়ে রেখে তো সেলিব্রিটি বানায় ফেলছো। মান সম্মান সব ইনজেকশন হয়ে গেছে। সবাই কিভাবে তাকিয়ে আছে দেখেছো তুমি? চলো এখান থেকে। মেঘের কথা শুনে শিলার খুব হাসি পাচ্ছে, তাই মেঘকে আর একটু জ্বালানোর জন্য বলে ওঠে, না আমি যাব না, জায়গাটা খুব সুন্দর আর খুব ভাল লাগতেছে আমার কাছে। যাবে না তুমি? যাব না। তুমি যাবে না? চুপচাপ আমার পাশে বসো তো, কথা না বলে। ওকে। কথাটা বলে মেঘ শিলার পাশে গিয়ে শিলাকে কোলে তুলে নেয়। হঠাৎ এমনটা হতে শিলা ঘাবড়ে যায়, আর তাড়াতাড়ি মেঘের শার্ট আঁকড়ে ধরে। সেটা দেখে মেঘ শয়তানি হাসি দিয়ে বলে ওঠে,
এখন যদি তোমাকে আমি ফেলে দেই তবে আমার সম্মানের মতো তোমার সম্মানও ইনজেকশন হয়ে যাবে। কথাটা বলে মেঘ আবার খিলখিলিয়ে হেসে ওঠে। সেটা দেখে শিলা রেগে বলে ওঠে, খালি ফেলো, তারপর দেখো না কি করি তোমাকে, একদম ডিভোর্স দিয়ে দিব। বাপরে, বিয়ে না হতেই ডিভোর্স? তো চলো বাসরটাও সেরে ফেলি। মেঘ শিলার দিকে কিছুটা ঝুঁকে বলে উঠল। শিলা সেটা দেখে বলে উঠল, উষ্টা মাইরা পচা পানিতে নিয়ে ফেলবো। আরেকবার এই কথাটা বললে? সেদিন সাবিয়ার সামনে এমনটা বলেছ, আর এখনো লজ্জা শরম কি সব নদীর জলে ভাসিয়ে দিছ নাকি? হ্যাঁ হ্যাঁ, নদীর জলে ভাসিয়ে দিয়েছি, আর এখন তোমাকেও ভাসিয়ে দেব। কথাটা বলে মেঘ শিলাকে ফেলে দেয়। শিলা ভয় পেয়ে চোখ বন্ধ করে আল্লাহ বলে হালকা চিৎকার করে ওঠে, কিন্তু শিলা কোনো ব্যথা না পাওয়ায় চোখ খুলে দেখে সে গাড়িতে বসে আছে। আসল কাহিনী হলো, শিলা তখন কথা বলতে এতটাই ব্যস্ত যে মেঘ গাড়ির দরজা খুলে ফেলেছে, খেয়ালই করেনি। শিলাকে গাড়িতে বসিয়ে মেঘ সিট বেল্ট লাগিয়ে দেয়, আর শিলা ঠোঁটে হালকা একটু চুমু খায়। সেটা দেখে শিলা চোখ বড় বড় করে তাকায় মেঘের দিকে, আর মেঘ শিলাকে চোখ মেরে নিজের সিটে বসে ড্রাইভ করা শুরু করে। খাবো না আমি, কিচ্ছু খাবো না আমি, মামুকে রাজি না করালে কিছু খাবো না আমি। সাবিয়া, একদম পাগলামি করবে না, চুপচাপ খেয়ে নাও, মেডিসিন নিতে হবে তোমাকে। বাবা, তুমি একটু মামুর সাথে কথা বলো না, আমি হিয়াকে ছাড়া নতুন স্কুলে ভালো নেই, হিয়াকে খুব মিস করছি আমি। নতুন স্কুলে তোমার কারোর সাথে বন্ধুত্ব হয়নি? হয়েছে তো, অনেকগুলো ফ্রেন্ড হয়েছে, তবে তাদের সাথে সময় দাও, দেখো আস্তে আস্তে ভালো লাগবে। ভালো লাগবে না বাবা, আমার হিয়াকেই চাই, প্লিজ বাবা, তুমি মামুকে রাজি করাও না। হিয়া কোন স্কুলে পড়বে সেটা ওর পরিবারের ব্যাপার, আমরা জোর করার কে? সাবিয়া, বাবা জোর কোথায় করছো? শুধু বলবে আমার একা ভালো লাগছে না নতুন স্কুলে, তাই হিয়াকে চাইছি আমি। তো হিয়াকে যাতে আমার সাথে নতুন স্কুলে ভর্তি করায়। তবে তুমি তোমার মামুকে বলো সবটা, মামুর সাথে কথা বলতে ভয় করে, নয়তো তোমাদের কাউকে বলতাম না আমি। তুমি মামুকে বলো, নয়তো এখান থেকে যাও, আমি খাবো না কিছু। সাবিয়া, তুমি এখনো ছোট বাচ্চা নাও যে এমন মর্জি করবে, আর তোমার মর্জি মতো আমাদের চলতে হবে। তোমার মাকে পাঠাচ্ছি, তখন বুঝবে তুমি। ভালো করে বুঝালাম কিন্তু বুঝলে না। তোমার মা এসে যখন পিঠে দুইটা দিবে তখন ঠিকই খাবে। আমি এখনই তোমার মাকে পাঠাচ্ছি, দাঁড়াও। কথাটা বলেই বাবা চলে যায় রুম থেকে, আর আমি জোরে চিল্লিয়ে বলে উঠি, হ্যাঁ যাও যাও, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে মারলেও আজ আমি খাবো না। কথাটা বলেই পিছন থেকে চিপস নিয়ে চিপস খাওয়া শুরু করি, আর ফোনটা আড়াল থেকে বের করে হাসি মুখে বলে উঠি, দেখলি বনু, আমার বাপটা কেমন হিটলার হয়ে গেছে। কত করে বললাম, কোনো কাজ হইল না। হরে বোন, সবই তো দেখলাম ভিডিও কলে, এখন কি করবি ভাবছিস? আমি মুখে আরেকটা চিপস দিয়ে চিবোতে চিবোতে বললাম, তুই মামুকে একটু বল না বনু, আমি না হয় মামুকে ভয় পাই, কিন্তু তোর তো বাবা, তুই বলে দেখ না। না বাবা না, আমি এটা পারবো না। বাবার সাথে আমি ভয় ঠিক করে কথাই বলি না, আর সেখানে বলবো আমি স্কুল চেঞ্জ করব। তবে ছোটবেলার মতো আবার আশা দিয়ে ব্যাংক বানায় ফেলবো। হুম হুম, কেউ একজন বলেছিল সে কিছু খাবে না, কিন্তু এখন তো অন্য কিছুই দেখছি। কারো গলা শুনে আমি ঘুরে তাকিয়ে দেখি সাদাব ভাই হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে চিপসের প্যাকেটটা লুকাতে গিয়ে তাড়াহুড়োয় ফোনটা লুকিয়ে ফেলি। ফোন লুকিয়েছি কথাটা মাথায় আসতে আবার তাড়াহুড়ো করে ফোনটা সামনে নিয়ে চিপসের প্যাকেটটা লুকিয়ে ফেলি পিছনে। আমার কাহিনী থেকে হিয়া শয়তানটা মিটমিটিয়ে হাসছে, আর সাদাব ভাইয়াও হাসছে আমার দিকে তাকিয়ে। সাদাব ভাইয়াকে দেখে আমি হালকা হেসে বলে উঠি, ভাইয়া আপনি আমার রুমে? আপু তো এখানে নেই। সাদাব ভাইয়া রুমের ভিতর ঢুকে বলে ওঠে, আমি তো শিলার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু এসে শুনি তুমি খাবে না, তাই দেখতেলাম কেন খাবে না, কিন্তু এসে তো দেখি আরেক কাহিনী। তা ম্যাম, এসব করার কারণটা কি? বেস্টুকে নিজের সাথে নতুন স্কুলে নিয়ে আসা? না মানে? আমার কথা শেষ করার আগে ফোনে হিয়া খুশিতে গদগদ হয়ে বলে উঠল, হ্যাঁ ভাইয়া, একদম ঠিক ধরেছেন, আসলে ছোটকালের বান্ধবী তো, তাই আলাদা স্কুলে কারোরই ভালো লাগছে না। তাই সাবিয়া আর আমি মিলে প্ল্যান করেছিলাম কিভাবে একসাথে হওয়া যায় আবার। ও এই ব্যাপার, সেটা তো আমাকে বললেই হয়, আমি সবটা ম্যানেজ করতে পারতাম, তোমাদের এত কষ্ট করার কোনো প্রয়োজন হতো না। মানে আপনি কি করবেন? আমি আঙ্কেলকে রাজি করাতে পারবো তোমার মামুর সাথে কথা বলার জন্য। সত্যি? সত্যি। তবে ভাইয়া আপনি প্লিজ বাবাকে রাজি করান না। রাজি করাতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তের কথা শুনেই আমার মুখটা কালো হয়ে গেল, তাই সমস্ত উত্তেজনা দমিয়ে বলে উঠলাম, এর জন্য শর্ত মানতে হবে? শর্ত বলতে তেমন কিছু নয়, শুধু আমার সাথে একটা জায়গায় যাবে। কি? ভাইয়া রাজি রাজি, আপনি প্লিজ মামুকে রাজি করান।
এই হিয়ার বাচ্চা হিয়া, আমি রাজি, তুই এটা বলছিস কেন? তুই চুপ কর। আর ভাইয়া আপনি প্লিজ ফুপাকে রাজি করান, আর সাবিয়াকে রাজি করানোর দায়িত্ব আমার। খুব খুশি হলাম তোমার কথা শুনে। তুমি তবে সাবিয়াকে রাজি করে রেডি হতে বলো, আমরা আধা ঘন্টার মধ্যে বের হব। ততক্ষণে আমি আঙ্কেলকে রাজি করে আসি। কথাটা বলেই সাদাব ভাইয়া বের হয়ে যায়, আর আমি রেগে হিয়াকে বলে উঠি, শয়তান মাইয়া, বজ্জাত মাইয়া, এসব কি কইলি তুই? আমি সাদাব ভাইয়ের সাথে যাব মানে? আরে এটা করলে আমাদেরই লাভ, কারণ সাদাব ভাইয়া ফুপাকে রাজি করাবে আর ফুপা বাবাকে। তারপর আমরা দুজন আবার একসাথে। উফ, ভাবতে পারছিস তুই? আমরা আবার একসাথে স্কুলে যাব, ক্লাস করব, আরও কত কী করব। আর তোকে তো শুধু ওনার সাথে যাওয়ার জন্যই বলছে, আর কিছু করতে তো বলছে না। কিন্তু কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি রেডি হ, নয়তো তোর সাথে কাটতি 13 দিনের জন্য। বলেই হিয়া ফোনটা কেটে দেয়, আর সাবিয়া বেচারি ফোনটা হাতে নিয়ে গভীর ভাবনায় ডুব দেয়। কাব্য আর সাবিয়া মুখোমুখি দাঁড়িয়ে আছে। সাবিয়া ডন্ট কেয়ার একটা ভাব নিয়ে হাত গুজে দাঁড়িয়ে আছে, আর কাব্য চোখে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। কাব্যর কাছে সব কিছু অগোছলো লাগছে। এমনটা কি হওয়া খুব প্রয়োজন ছিল? এভাবে সবটা কেন ধ্বংস হয়ে গেল?